হ্যালো স্টুডেন্ট, আজ আমি আলোচনা করব কনসেপ্ট অফ ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতার ধারণা চ্যাপ্টারটি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন আসে সেই রকমভাবে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমরা জানি কোনো দ্রব্যের চাহিদা নির্ভর করে দ্রব্যটির নিজস্ব দাম, ক্রেতার আর্থিক আয়, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ক্রেতার রুচি, পছন্দ ইত্যাদির উপরে। এই বিষয়গুলোর মধ্যে যে কোনো একটি বিষয় পরিবর্তন হলে অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত রেখে চাহিদার পরিবর্তন হয়। এবার ধরো কোনো একটি বিষয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয় বলছি, যেমন ধরো দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয়। এবার দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন কতটা হবে সেটা কিন্তু চাহিদার সূত্র থেকে বা চাহিদার নিয়মে বলতে পারি না। এইটি বলার জন্যই আমাদের স্থিতিস্থাপকতা পড়তে হবে। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝি? ইলাস্টিসিটি অফ ডিমান্ড। দেখো, চাহিদা নির্ধারক কোনো একটি বিষয়ের পরিবর্তনের ফলে চাহিদার সাড়া দেওয়ার মাত্রাকে, মানে রেসপন্সিভনেস, ডিগ্রি অফ রেসপন্সিভনেস, একে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ কোনো একটি নির্ধারকের পরিবর্তনের ফলে চাহিদা কতটা সাড়া দিচ্ছে তাকেই আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বলবো। চাহিদার স্থিতিস্থাপকতাকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটি দেখো, আমি একটা ইপি লিখেছি আর তার নিচে দেখো দামগত স্থিতিস্থাপকতা লেখা রয়েছে। এই দামগত স্থিতিস্থাপকতা প্রাইস ইলাস্টিসিটি বা দ্রব্যের নিজ দামগত স্থিতিস্থাপকতাও বলে। ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটাকে আমরা ইপি বলে ডিনোট করব। এরপর সেকেন্ড হচ্ছে আয়গত স্থিতিস্থাপকতা। আয়গত স্থিতিস্থাপকতাকে বলবো আর কি ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, সেটাকে আমরা ওয়াই বলে ডিনোট করব। এবং লাস্টলি পারস্পরিক স্থিতিস্থাপকতা, ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটাকে আমরা ডিনোট করব সি হিসেবে। প্রথমে চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতা বলছি। দেখো, দামের শতকরা কত ভাগ পরিবর্তনের ফলে চাহিদার শতকরা কত ভাগ পরিবর্তন হয়, এটাই এই যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড তাতে দেখব। তাহলে ক্রেতাদের আয়, রুচি, পছন্দ, সংশ্লিষ্ট দ্রব্যের দাম ইত্যাদি বিষয়গুলো অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের নিজস্ব দামের 1% পরিবর্তন হয়, তাহলে চাহিদার যত শতাংশ পরিবর্তন হবে তাকেই আমরা চাহিদার দামগত স্থিতিস্থাপকতা বলবো। অর্থাৎ চাহিদার দামগত স্থিতিস্থাপকতা দেখো কিভাবে বলবো, চাহিদার পরিবর্তন বাই দামের পরিবর্তন ইন্টু মূল দাম বাই মূল চাহিদা। এটাকে অঙ্কের ভাষায় লেখার সময় দেখো লিখব চাহিদার পরিবর্তন, তাকে লিখব ডেল্টা কিউ, ডেল্টা মানে পরিবর্তন, বাই ডেল্টা পি মানে দামের পরিবর্তন, ইন্টু যে প্রাথমিক দাম ছিল পি বাই কিউ। এবং দেখো আমরা জানি দামের সঙ্গে চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাই এর আগে দেখো ইলাস্টিসিটি অফ ডিমান্ডের একটা মাইনাস চিহ্ন দিয়েছি, তাই চাহিদার দামগত স্থিতিস্থাপকতা সবসময় ঋণাত্মক হয়। এবার এই যে পাশে দেখো একটা লিখেছি মডিউলাস ভ্যালু যদি ব্যবহার করি তাহলে আমরা সাইনটাকে ইগনোর করব। পরীক্ষার সময় প্রশ্ন আসে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা বলতে কি বুঝো, তাহলে আইদার ভাষায় বলতে পারো অথবা ফর্মুলাতেও বলতে পারো। এবার একটা প্রশ্ন প্রায়শই আসে যে চাহিদার দামের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন দামের পরিবর্তন দিয়ে দেয়, সেখানে স্থিতিস্থাপকতা নির্ধারণ করো। ধরো কোনো দ্রব্যের দাম যখন 10 টাকা তখন চাহিদা ছিল 100 কেজি, দাম কমে 9 টাকা হলে চাহিদা বেড়ে 105 কেজি হয়েছে, এর স্থিতিস্থাপকতা নির্ণয় করো। দেখো খুবই সোজা, ডেল্টা কিউ বাই ডেল্টা পি আমরা জানি, ডেল্টা কিউ বাই ডেল্টা পি, এখানে একটা মাইনাস সাইন হবে। আচ্ছা,
এবার দেখো ডেল্টা কিউ মানে চাহিদার পরিবর্তন। চাহিদার পরিবর্তন কত হয়েছে দেখো, 100 থেকে 105 হয়েছে, তাহলে 105 বিয়োগ 100 সমান সমান 5। আর দামের পরিবর্তন কি হয়েছে দেখো, 10 ছিল 9 হয়েছে, তাহলে 9 বিয়োগ 10 মাইনাস 1। আর প্রথমে দাম ছিল 10 টাকা এবং চাহিদা ছিল 100 টাকা। এবার দেখো এটা কাটাকুটি করছি, কাটাকুটি করে রেজাল্ট হলো হাফ, তার মানে লেস দ্যান 1, তার মানে অস্থিতিস্থাপক চাহিদা। এই দামগত স্থিতিস্থাপকতা সাধারণত 5 প্রকারের হয়। যেমন স্থিতিস্থাপকতার মান অসীম হতে পারে, 1-এর থেকে বেশি হতে পারে, 1-এর সমান হতে পারে, 1-এর কম হতে পারে এবং 0 হতে পারে। এবার একটা একটা করে আমরা আলোচনা করব। প্রথমে অসীম বা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা, ইনফাইনাইটলি অর পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। যে সকল ক্ষেত্রে দামের অতি সামান্য পরিবর্তন বা শূন্য পরিবর্তন, এই শূন্য পরিবর্তন বা অতি সামান্য পরিবর্তনের ফলে চাহিদার অসীম পরিবর্তন হয়, তাকেই আমরা অসীম বা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা বলবো। দেখো দামের পরিবর্তন হোক বা না হোক, চাহিদার অসীম পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে চাহিদার রেখা কেমন হবে? চাহিদা রেখাটি হবে অনুভূমিক অক্ষের সমান্তরাল, যেমন হয়েছে দেখো D1। এখানে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কত? ইনফিনিটি বা অসীম। এবারে স্থিতিস্থাপক চাহিদা। দেখো কোনো দ্রব্যের দামে সামান্য পরিবর্তনের উত্তরে চাহিদার যদি বিশাল পরিবর্তন হয়, অন্যভাবে বলা যায় দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার অধিক হলে স্থিতিস্থাপক চাহিদা হবে ইলাস্টিক ডিমান্ড। যেমন ধরো দামের পরিবর্তন যদি 10% হয়, সেখানে চাহিদার পরিবর্তন ধরো 20% হলো, তাহলে স্থিতিস্থাপকতা হলো 1-এর থেকে বেশি। এক্ষেত্রেই আমরা বলবো স্থিতিস্থাপক চাহিদা। এক্ষেত্রে চাহিদা রেখা হবে একটু হেলানো ধরনের, একটু ফ্ল্যাটার। সাধারণত বিলাস দ্রব্যের চাহিদা রেখা এইরকম হয়। এরপর আসছি একক স্থিতিস্থাপক চাহিদা। যে সকল ক্ষেত্রে দামের পরিবর্তনের হার এবং চাহিদার পরিবর্তনের হার সেম হয়। ধরো দামের পরিবর্তন যদি 10% হয়, ধরো চাহিদার পরিবর্তনও 10%ই হলো, সেক্ষেত্রে হবে একক স্থিতিস্থাপক চাহিদা। কেন কি দামের যা পরিবর্তন, চাহিদারও সেম পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে চাহিদা রেখা খুব বেশি স্ট্রিপারও হবে না, আবার ফ্ল্যাটারও হবে না, এইরকম হবে চাহিদা রেখা। আর স্থিতিস্থাপকতার মান হচ্ছে 1। এরপর আসছি অস্থিতিস্থাপক চাহিদা, ইনইলাস্টিক ডিমান্ড। দেখো যে সকল ক্ষেত্রে দ্রব্যের দামের যা পরিবর্তন হয়, তার থেকে চাহিদার পরিবর্তনের হার অনেক কম হয়। দেখো এরপর আসছি সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা বা ইনফাইনাইটলি অর পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। এক্ষেত্রে দেখো দামের পরিবর্তন যাই হোক না কেন, চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না, চাহিদার পরিবর্তন শূন্য। অর্থাৎ দেখো দাম এখানে থাকলেও যেটুকু চাহিদা, দাম বেড়ে এখানে হলেও চাহিদা একই থাকছে। তাহলে দামের পরিবর্তন যাই হোক, চাহিদার পরিবর্তন হচ্ছে শূন্য। একেই আমরা বলবো সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা, বা ইপিটা কত হচ্ছে 0। এবং চাহিদার রেখাটা কেমন হচ্ছে? চাহিদা রেখাটা হচ্ছে দেখো ভার্টিক্যাল। দেখো তাহলে এই স্থিতিস্থাপকতার যে পাঁচটি ধরন পড়লে, এই 5টি ধরন একসঙ্গে ছবিতে দেখে নাও। দেখো যখন অসীম তখন একদম অনুভূমিক অক্ষের সমান্তরাল, তারপর এখানে এটাতে দেখো ইলাস্টিসিটি 1-এর থেকে বেশি, এটা ইলাস্টিসিটি 1, এখানে 1-এর থেকে কম,
এবং এখানে ইলাস্টিসিটি 0। এই 5টে যে ধরন একসঙ্গে দেখালাম। এবারে আসছি আমরা আয়গত স্থিতিস্থাপকতা, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে ইউআই দিয়ে আমরা ডিনোট করছি। চাহিদার দামগত স্থিতিস্থাপকতার ডেফিনেশনে যা পড়েছিলে এখানেও ঠিক একই রকম বলবে, শুধুমাত্র দামের পরিবর্তে ক্রেতার আয় কথাটা বলবে। মানে মনে রাখার সুবিধার জন্য এটা আমি বললাম। তাহলে কিভাবে বলবো? অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত অবস্থায় ক্রেতার আয়ের 1% পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তন যা হয় তাই হচ্ছে আয়গত স্থিতিস্থাপকতা। তার মানে আয়গত স্থিতিস্থাপকতা সমান কি বলবো? চাহিদার শতকরা পরিবর্তন বাই আয়ের শতকরা পরিবর্তন। এবার এই শতকরা পরিবর্তন এটাকে ফর্মুলায় লিখব কিভাবে? দেখো, ইউআই ইকুয়াল টু চাহিদার পরিবর্তন বাই আয়ের পরিবর্তন ইন্টু মূল আয় এবং মূল চাহিদা। এবারে দেখো, এটাই লিখছি ডেল্টা কিউ মানে চাহিদার পরিবর্তন, আয়ের পরিবর্তনকে লিখছি ডেল্টা ওয়াই এবং আয়কে লিখছি ওয়াই বাই কিউ। আচ্ছা, এবার দেখো, আয় যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদাও বৃদ্ধি পায়, আবার আয় হ্রাস পেলে চাহিদাও হ্রাস পায়। তাহলে এখানে আয়ের সঙ্গে চাহিদার একটা সমমুখী সম্পর্ক থাকছে, তখন চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা হচ্ছে ধনাত্মক। কিন্তু কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা আবার কমেও যায়, তা সেক্ষেত্রে তখন আয়গত স্থিতিস্থাপকতা হবে ঋণাত্মক। যেমন নিকৃষ্ট দ্রব্যের জন্য এটা হয়। এছাড়া বিলাস দ্রব্যের জন্য আয়গত স্থিতিস্থাপকতা 1-এর বেশি, প্রয়োজনীয় দ্রব্যের জন্য 1-এর থেকে কম, আবার বিশেষ ধরনের দ্রব্য সেগুলোর জন্য আয়গত স্থিতিস্থাপকতা 0 হয়। দেখো, ওই বিশেষ ধরনের দ্রব্য বলতে ধরো আলপিন বা পেন, এদের চাহিদা কিন্তু আয়ের ওপর নির্ভর করে না, সেজন্য আয়ের পরিবর্তনের ফলে এদের চাহিদার কোনো পরিবর্তন হয় না, সেই জন্য আয়গত স্থিতিস্থাপকতা এই বিশেষ ধরনের দ্রব্যের ক্ষেত্রে 0 হয়। আর ধরো প্রয়োজনীয় দ্রব্য বলছি, ধরো প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লো বা কমলো বা আয়ের পরিবর্তনের ফলে প্রয়োজনীয় দ্রব্যের চাহিদার কিন্তু সেরকম কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আয়ের যে হারে পরিবর্তন হয় প্রয়োজনীয় দ্রব্যের পরিবর্তন কিন্তু তার থেকে অনেক কম হারে হয়। সেই জন্য এই প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড লেস দেন 1 হয়। এবারে আসছি পারস্পরিক স্থিতিস্থাপকতা, ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইসি দিয়ে ডিনোট করছি। দেখো, পারস্পরিক স্থিতিস্থাপকতা কিভাবে বলছি? ধরো, ক্রেতার আয়, রুচি, পছন্দ ইত্যাদি অপরিবর্তিত অবস্থায় যদি কোনো একটি দ্রব্যের দামের পরিবর্তন হয়, তাহলে অপর কোনো সংশ্লিষ্ট দ্রব্যের চাহিদার যে হারে পরিবর্তন ঘটে তাকে পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা বলে। দেখো, এক্ষেত্রে বললাম, অর্থাৎ একটি দ্রব্য যদি আমি এক্স আর একটা দ্রব্য ওয়াই ধরি, তাহলে ওয়াই দ্রব্যের দামের পরিবর্তনের ফলে এক্স দ্রব্যের চাহিদার যা পরিবর্তন হবে সেটাই হচ্ছে পারস্পরিক স্থিতিস্থাপকতা। তাহলে পারস্পরিক স্থিতিস্থাপকতা বলতে কি বুঝি আর একবার বলছি। কোনো একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে তার সংশ্লিষ্ট যে দ্রব্যগুলো রয়েছে তাদের চাহিদার যত শতাংশ পরিবর্তন হচ্ছে তাদের হারকেই আমরা পারস্পরিক স্থিতিস্থাপকতা বলছি। তার মানে এই ইসি সমান আমি কি বলবো? এক্স দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন বাই ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। তাহলে ফর্মুলায় লিখব কিভাবে? দেখো, লিখেছি ডেল্টা কিউ এক্স, তার মানে এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন বোঝাতে চাইছি, বাই ডেল্টা পি ওয়াই, তার মানে ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন, ইন্টু পি ওয়াই, তার মানে পি ওয়াই মানে বলতে চাইছি ওয়াই দ্রব্যের যে মূল দাম ছিল এবং কিউ এক্স মানে এক্স দ্রব্যের যে চাহিদা ছিল। তাহলে বুঝতে পারলে যে পারস্পরিক স্থিতিস্থাপকতা কিভাবে মেজার করছি।
এই যে পারস্পরিক স্থিতিস্থাপকতা মেজার করছি ফর্মুলার সাহায্যে, দেখো এই পারস্পরিক স্থিতিস্থাপকতা 0, 0 থেকে বেশি বা কম হতে পারে। দেখো একটা একটা করে আসি। প্রথমে আসছি পরিবর্তন দ্রব্যের ক্ষেত্রে। দেখো পরিবর্তন দ্রব্যের ক্ষেত্রে কি হয়। দেখো এক্স দ্রব্যকে আমরা যদি চা ভাবি এবং ওয়াই দ্রব্যকে কফি ভাবি, চা আর কফি দুটো পরিবর্তন দ্রব্য আমরা জানি। এবার ধরো কফির দাম বাড়লো। কফির দাম যদি বাড়ে তাহলে কি হবে, কফির দাম বাড়ার জন্য কফির চাহিদা কমবে এবং কফির চাহিদা কমার জন্য চায়ের চাহিদা কিন্তু বাড়বে। তাহলে দেখো চায়ের চাহিদা বাড়লো, চায়ের চাহিদা দুটোই, কফির দাম বাড়ায় চায়ের চাহিদা বাড়লো, তাহলে দুটো সমমুখী পরিবর্তন হচ্ছে, যার জন্য পরিবর্তন দ্রব্যের ক্ষেত্রে পারস্পরিক স্থিতিস্থাপকতা 0 থেকে বেশি হচ্ছে, >0। এবার দেখো পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আসি। পরিপূরক দ্রব্য বলতে ধরো মাংসর সঙ্গে তেল, ধরো মাংসের দাম বেড়েছে, ধরো পিওয়াইটা তার মানে বাড়ছে, আমি ধরে নিচ্ছি পিওয়াইকে আমি মাংসর দাম বলছি। এবার মাংসের দাম বাড়ায় মাংসের চাহিদা কমবে স্বাভাবিকভাবে। মাংসের চাহিদা যদি কমে তার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের চাহিদাও কমবে। আমি তেলকে কিউ(x) ধরলাম এক্স দ্রব্য হিসাবে। তাহলে এটা দুরকম সম্পর্ক হলো, ভিন্নমুখী গেল, সমমুখী হলো না। তাহলে এক্ষেত্রে পারস্পরিক স্থিতিস্থাপকতা হবে ঋণাত্মক। এবার দেখো দুটো স্বাধীন দ্রব্যের ক্ষেত্রে আসি। স্বাধীন দ্রব্য মানে দুটো পরস্পর সম্পর্কহীন দ্রব্য। যেমন ধরো দুধ, তার সঙ্গে যদি লবণ ভাবো। এবার এই দুটো দ্রব্যের একটির দামের পরিবর্তনের ফলে অন্যটির চাহিদার কি কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। তাই এক্ষেত্রে পারস্পরিক স্থিতিস্থাপকতা হবে 0। এবারে স্থিতিস্থাপকতার পরিমাপ করছি আমরা। দেখো স্থিতিস্থাপকতা পরিমাপ করার জন্য আমি একটি চাহিদা রেখা নিয়েছি এবি। এই যে এবি চাহিদা রেখা নিয়েছি, এর যে কোনো বিন্দুতে স্থিতিস্থাপকতা পরিমাপ করতে হবে। ধরো আমি P1 বিন্দুতে স্থিতিস্থাপকতা পরিমাপ করছি। এবার P1 বিন্দুতে স্থিতিস্থাপকতা পরিমাপ করার জন্য আমাকে কি করতে হবে, P1B বাই P1A। তাহলে P1 বিন্দুতে স্থিতিস্থাপকতা পরিমাপ করব কি করে, দেখো P1 বিন্দু থেকে চাহিদা রেখার নিচের অংশ বাই P1 বিন্দু থেকে চাহিদা রেখার ওপরের অংশ। এখানে P1B আর P1A এই দুটোর পরিমাপ সমান, দৈর্ঘ্য সমান। তাহলে যেহেতু এই দুটোর দৈর্ঘ্য সমান, তাহলে এখানে স্থিতিস্থাপকতা হচ্ছে 1। ঠিক একইভাবে যদি তুমি অন্য কোনো বিন্দু নাও, ধরো এই বিন্দুটি নিলে তুমি, এখানে স্থিতিস্থাপকতার পরিমাপ একই পদ্ধতি। তাহলে এই বিন্দু থেকে চাহিদা রেখার নিচের অংশ বাই ওপরের অংশ। তাহলে এখানে যেহেতু নিচের অংশটা বড়, লব বড় হচ্ছে, তাহলে স্থিতিস্থাপকতা হবে 1-এর থেকে বেশি। আবার যদি আমি ধরো এরকম নিচের আরেকটা বিন্দু নিই, এই বিন্দুতে চাহিদা রেখার নিচের অংশটা দেখো ছোট, তার মানে লব ছোট হচ্ছে, স্থিতিস্থাপকতা হচ্ছে আমার 1-এর থেকে কম। ঠিক একইভাবে ঠিক বি বিন্দুতে স্থিতিস্থাপকতা হবে 0 এবং এ বিন্দুতে স্থিতিস্থাপকতা হবে অসীম। এই যে স্থিতিস্থাপকতা দেখালাম পি বিন্দুতে স্থিতিস্থাপকতা, এই যে স্থিতিস্থাপকতার পরিমাপ পদ্ধতি, একে আমরা বলি বিন্দুগত স্থিতিস্থাপকতা, পয়েন্ট ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এবার এই চাহিদা রেখাটা যদি সরল রেখা না হয়ে বক্ররেখা হয়, তাহলে আর কি করবে, তাহলে কিছুই না, যে বিন্দুতে স্থিতিস্থাপকতা পরিমাপ করতে চাইছো সেই বিন্দুতে একটা স্পর্শক টানবে। দেখো আমি এবি স্পর্শক টেনেছি, এই যে স্পর্শক টেনেছি, তারপরে ওই একই নিয়ম P1B মানে যে বিন্দুতে করছো সেই বিন্দু থেকে চাহিদা রেখার নিচের অংশ, স্পর্শকটা নিচের অংশ, এবং বাই P1A মানে চাহিদা স্পর্শকের ওপরের অংশ। তাহলে P1 বিন্দুতে এখানে স্থিতিস্থাপকতা কি হলো, বক্র চাহিদা রেখা বলে আমি একটা ট্যানজেন্ট ড্র করেছি,
তার জন্য স্থিতিস্থাপকতা P1 বিন্দুতে হবে P1B বাই P1A। এবার দেখো চাহিদার চাপগত স্থিতিস্থাপকতায় আসছি, আর্ক ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই চাহিদার চাপগত স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দুটি চাহিদার গড় এবং দুটি দামের গড় নেওয়া হয় শুধুমাত্র। তাহলে স্থিতিস্থাপকতা পরিমাপ পদ্ধতি কি? দেখো স্থিতিস্থাপকতা সমান হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু P1 বা প্লাস P প্লাস P1 বাই কিউ প্লাস Q1। এখানে P প্লাস P1 বাই কিউ প্লাস Q1 হচ্ছে চাহিদার গড়। দেখো বলেছি সেক্ষেত্রে এই দুটো টু অ্যাকচুয়ালি শুধু কেটে যাচ্ছে গড়ের ক্ষেত্রে, আর কিচ্ছু নয়। দেখো মনে রাখার সুবিধার জন্য আমি বলছি, এই স্থিতিস্থাপকতা পরিমাপ করার সময় স্থিতিস্থাপকতার ফর্মুলা ছিল ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এখানে শুধুমাত্র অ্যাড হলো দেখো ওই প্লাস P1 আর নিচে প্লাস Q1, এইটুকু শুধু অ্যাড হলো চাহিদার চাপগত স্থিতিস্থাপকতা। দেখো এবার আসছি স্থিতিস্থাপকতা নির্ধারণকারী বিষয়সমূহ কি। অনেক আছে, আমি কয়েকটা বলবো তার মধ্যে। ধরো প্রথমে যে দ্রব্যের প্রকৃতির কথা বলি, ধরো দ্রব্যটি কী ধরনের, প্রয়োজনীয় দ্রব্য না বিলাস দ্রব্য, তার উপর স্থিতিস্থাপকতা নির্ভর করে। যেমন ধরো যদি প্রয়োজনীয় দ্রব্য হয় চাল ডাল, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন কিন্তু বিশেষভাবে হয় না, তাহলে এই সমস্ত দ্রব্য হচ্ছে অস্থিতিস্থাপক। কিন্তু যদি বিলাসদ্রব্য হয় তাহলে বিলাসদ্রব্যের ক্ষেত্রে চাহিদা কিন্তু দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন কিন্তু হয়, সেক্ষেত্রে কিন্তু বিলাসদ্রব্য স্থিতিস্থাপক আমরা বলবো। এবার ধরো পরিবর্ত দ্রব্যের লভ্যতা। ধরো যে দ্রব্যের যত বেশি পরিবর্ত দ্রব্য আছে সেই দ্রব্য কিন্তু অধিক স্থিতিস্থাপক হবে। আর যদি এমন কোনো দ্রব্য থাকে যার কোনো বিকল্প নেই তাহলে সেটা অস্থিতিস্থাপক হবে, যেমন লবণ। ধরো এরপর দ্রব্যের স্থায়িত্বের কথা যদি ভাবি, ধরো দ্রব্যের স্থায়িত্ব যেগুলো দীর্ঘস্থায়ী দ্রব্য তাদের চাহিদা কিন্তু অস্থিতিস্থাপক হয়। আবার ব্যবহারের বৈচিত্র্য মানে হচ্ছে যদি এমন কোনো দ্রব্য আছে যাকে একাধিক কাজে ব্যবহার করা যায়, যেমন বিদ্যুৎ, তাদের চাহিদা কিন্তু স্থিতিস্থাপক হয়। এক্ষেত্রে বিদ্যুতের কোনো কারণে দাম কমলে তাহলে কিন্তু অনেক কাজে ব্যবহার করা হয়। আবার যদি কোনো দ্রব্য পাই যার ভোগ বিরতি করার সম্ভাবনা আছে, তাহলে সেই যে সব দ্রব্যের ভোগ বিরতি করার সম্ভাবনা থাকে তাদের চাহিদা কিন্তু স্থিতিস্থাপক হয়। আবার যদি নেশার দ্রব্যাদির কথা ভাবো সেখানে কিন্তু চাহিদা একদমই অস্থিতিস্থাপক। এবার আসছি স্থিতিস্থাপকতার ধারণাটির গুরুত্ব কী। ধরো কোনো দ্রব্যের দাম নির্ধারণ করা হবে, সেই দাম নির্ধারণের ক্ষেত্রে কিন্তু এই স্থিতিস্থাপকতার ধারণাটি ব্যবহার করা হয়। দ্রব্যটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক তার উপর নির্ভর করে দ্রব্যের দাম নির্ধারণ করা হয়। আবার যদি একচেটিয়া কারবারির কথা ভাবো, একচেটিয়া কারবারি দ্রব্যের দাম যখন নির্ধারণ করবে তখন দেখবে যে দ্রব্যটি একচেটিয়া কারবারি বিক্রয় করছে সেটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক। যদি দ্রব্যটি স্থিতিস্থাপক হয় তাহলে একচেটিয়া কারবারি দাম কম রাখবে, কিন্তু যদি দ্রব্যটি অস্থিতিস্থাপক হয় তাহলে একচেটিয়া কারবারি দ্রব্যটির দাম বেশি রাখবে, কারণ দাম বেশি হলেও দ্রব্যটির চাহিদা কিন্তু কমবে না বিশেষ। এই জন্য একচেটিয়া কারবারি যখন দ্রব্যের দাম নির্ধারণ করবে স্থিতিস্থাপকতা ধারণাটিকে ব্যবহার করবে। আবার ধরো কর স্থাপনের ক্ষেত্রেও ওই দ্রব্যটির প্রকৃতি দেখা হবে যে স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক। কর বসানোর পরে সেই দ্রব্যটির চাহিদা বাড়বে না কমবে। কর বসানোর পরে তো দাম বাড়বেই, তাহলে দাম বাড়ার পরে চাহিদা কি হবে দ্রব্যটির, সেটি কিন্তু ওই স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে কর স্থাপন করা হবে। দেখো কর বসানোর সঙ্গে সঙ্গে দাম বাড়বে, দামের সঙ্গে সঙ্গে যদি চাহিদা কমে যায় দাম বাড়ার সঙ্গে সঙ্গে তাহলে স্থিতিস্থাপক দ্রব্য হবে। আর চাহিদা যদি কমে যায় তাহলে তো রাজস্ব আদায়ই হবে না, সেক্ষেত্রে দেখতে হবে দ্রব্যটি অস্থিতিস্থাপক না স্থিতিস্থাপক কর বসানোর আগে। যদি অস্থিতিস্থাপক হয় তাহলে দাম বাড়ানোর সত্ত্বেও কিন্তু চাহিদা বিশেষ কমবে না, সেক্ষেত্রে রাজস্ব আদায় হবে। কাজেই সরকার যখন কর বসাবে তার আগে দেখবে দ্রব্যটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক।
আচ্ছা, যেহেতু আমি উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী পড়ালাম এবং এই চ্যাপ্টার থেকে উচ্চ মাধ্যমিকে 2 নম্বরের প্রশ্ন আসে, তাই ছোট ছোট পার্টে ভাগ করে আমি পড়ালাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।